মিসিং মেমোরিজ, গল্প যেখানে সত্যি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন মিসিং মেমোরিজ। আমি আপনাদের হোস্ট অরুন্ধতী চৌধুরী। আমাদের এই নতুন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের উদ্দেশ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কিছু নতুন ধরনের গল্প উপহার দেওয়া। তাহলে আসুন আমরা শুরু করি আজকের গল্প, বনের গহীনে এক বিভীষিকাময় অভিজ্ঞতা। ঘন সবুজ মোড়ানো সে বনটা দিনের আলোতে অবিশ্বাস্য সুন্দর। আকাশে মিষ্টি রোদ, পাতার ফাঁক দিয়ে ঝিলমিল করে আলো পড়ছে মাটিতে। এই ছোট্ট নদীর ধারে বসে সারা পৃথিবী ভুলে থাকা যায়। এটাই ছিল চার বন্ধু আরিফ, নীলা, সায়ন এবং মেহেদির ধারণা। কিন্তু এই শান্তিপূর্ণ সবুজ প্রকৃতি তাদের জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্ম দিতে চলেছিল, তারা তখন সেটা জানত না। বনের মধ্যে ঢোকার পর চারজন গভীর নিঃশব্দ ছায়া ঘেরা এক পথে গাড়ি চালিয়ে যাচ্ছিল। রাস্তা বেশ সরু এবং তীব্র বাঁক নিয়ে চলে গিয়েছিল বনের গহীনে। একসময় গাড়িটা হঠাৎ ঝটকা খেতে খেতে থেমে গেল। আরিফ ঠিক বুঝতে পারল না কেন এমনটা হলো, অথচ গাড়িটা কিন্তু সার্ভিসিং করানো হয়েছে 1 মাসের মধ্যেই, তাই এমন ভাবে বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণই ঘটেনি। মেহেদি বিরক্তি প্রকাশ করে। ভাই, তোকে কিন্তু আমি আগেই বলেছিলাম গাড়িটা ঠিকঠাক সার্ভিসিং করিয়ে নিস, এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না। সায়ন কিছুটা ভীত হয়ে বলল, ভাই, এটা তোরা কোথায় এনে ফেললি? তোদের কিন্তু আমি আগেই বলেছিলাম এই বন জঙ্গল এসব অ্যাভয়েড করাটাই ভালো। তোরা তো আর আমার কথা শুনলি না। আর এখন দেখ, মাঝপথে গাড়ি খারাপ হয়ে গেল আর কোথাও কোনো মেকানিকও নেই যে তাকে ধরে এনে তোর গাড়িটা রিপেয়ারিং করাবি। তোরা তো সব এক একজন বড় বড় ইঞ্জিনিয়ার। আর এই দেখ, আমাদের ফোনে সিগন্যালও নেই। এখন কি হবে? পিকনিক করতে এসে সব মাঠে মারা গেল। নীলা কিছুটা চিন্তিত হয়ে বলল, আমার মন বলছে এই গাড়িটা থেকে নামলে আমরা সকলে বিপদে পড়বো। এই কেউ নামিস না, সবাই বসে থাক। বনের ভিতরটা কিন্তু খুব শান্ত ছিল। পাখিরা গান গাইছিল না, অদ্ভুত এক নীরবতা বিরাজ করছিল। কিন্তু ঠিক তখনই তাদের মনোসংযোগ ভেঙে গেল একটা মৃদু আওয়াজে। দূর থেকে ভেসে আসছিল একটা অদ্ভুত কণ্ঠ। সায়ন সজাগ হয়ে বলল, এটা কি ছিল? নীলা উত্তেজিত ভাবে বলল, ওই শব্দটা, হ্যাঁ হ্যাঁ, ওই শব্দটা কোথা থেকে আসছে? প্রথমে শুনে মনে হয়েছিল বাতাসে ভাসা কোনো শব্দ, কিন্তু কিছু মুহূর্ত পরই তা আরো স্পষ্ট হলো। এটা আসলে একজন মানুষের ফিসফিস করে ভেসে আসা কণ্ঠস্বর, যেটা বলছিল, ফিরে যাও, ফিরে যাও, তোমরা ফিরে যাও। এবার সেই কণ্ঠস্বর আরো স্পষ্টভাবে শোনা গেল, যেন সেই কণ্ঠ তাদেরই দিকে চলে আসছে। কখনো গাড়ির ডান দিক থেকে, আবার কখনো বাঁ দিক থেকে ভেসে আসছিল সেই কণ্ঠস্বর। আরিফ ভয়ে থমকে গেল। তার মুখে অদ্ভুত এক আতঙ্কের ছাপ ফুটে উঠল। সে বলে উঠল, এই শব্দ কোথা থেকে আসছে? এখান থেকে ফিরে যাও। কেউ তো নেই এখানে। সায়ন আর চুপ থাকতে পারল না। সে বুকে সাহস সঞ্চয় করে সকলকে গাড়ি থেকে নামিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল সেই কণ্ঠস্বরকে অনুসরণ করে। এখনকার এই অবস্থায় প্রত্যেকেরই মনের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক কাজ করছে, কিন্তু সেই ভয়কে জয় করে তারা ধীরে ধীরে এগিয়ে চলল সেই আওয়াজের উৎসের দিকে। কিছুটা এগিয়ে গিয়ে তারা দেখল দুটি গাছের পাক থেকে উঁকি মারছে একটা পুরনো কটেজ, যেন এক অশুভ রূপে দাঁড়িয়ে আছে, নিঃসঙ্গ এবং ভাঙাচোরা।
জানলার কাঁচ ভেঙে গেছে, ছাদে শ্যাওলা জমে আছে। জঙ্গলের নীরবতা ভেদ করে সেই অদ্ভুত কণ্ঠ আরো কাছে চলে এসেছে। নীলা সজাগ হয়ে কটেজের দিকে এগিয়ে গিয়ে দরজার ফাঁকে চোখ রাখে। সায়ন ওকে আটকাতে চাইল, কিন্তু নীলা কোনো কথা না শুনে এগিয়ে গেল সেই কটেজের ভেতরে। সায়ন জিজ্ঞাসা করলো, এখানে কি কেউ থাকতে পারে? আমরা বৃথাই চেষ্টা করছি। এখানে মানুষ কেন, কোনো পশু পাখিও থাকবে না। সায়ন এবার রুদ্ধ কণ্ঠে বলল, তোরা কি কিছু বুঝতে পারছিস না? এখানে কোনো প্রাণী থাকতে পারে না। বিশ্বাস কর, এখানে কোনো প্রাণী থাকতে পারে না। আরিফ এতক্ষণ চুপচাপ সব দেখছিল। না, কিন্তু আর নয়। এখন যদি সকলকে সতর্ক করা না হয়, তাহলে তারা বড় কোনো বিপদের মধ্যে ফেঁসে যেতে পারে। বনের ভেতর থেকে যে আওয়াজ আসছিল সেটা এখন অনেক কাছাকাছি। আরিফ হঠাৎ বুঝতে পারলো তারা কোথাও হারিয়ে যাচ্ছে, আর কোনো কিছু যেন তাদেরকে ধাওয়া করে বেড়াচ্ছে। এমন এক সময়ে তারা কেউই জানতো না কটেজের বাইরে আরো কি একটা অদৃশ্য শক্তি তাদের জন্য অপেক্ষা করছে। এ যেন তারা নির্ঘাত মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, আর অপেক্ষা করে আছে সঠিক সময়ের জন্য। যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে তাদের সাথে। কটেজে ঢুকতেই তাদের শরীরে এক অদ্ভুত শীতলতা প্রবাহিত হলো। মেঝেতে শুকনো পাতা, দেওয়ালে অচেনা আঁকিবুকি। কটেজের ভেতরে হঠাৎ একেবারে নীরবতা। কটেজের পিছন দিকে একটা দরজা খুলে গেল। না, কিন্তু কিছুই দেখা গেল না। কিন্তু তারা জানতো এই স্থান তাদের জন্য একেবারেই নিরাপদ নয়। সায়ন সকলকে বলল, ফিরে চল, এখানে তাড়াতাড়ি ফিরে চল। এখান দিয়ে চলে যাওয়াটাই হবে সঠিক সিদ্ধান্ত। তাড়াতাড়ি করে ফিরে চল। বিকট এক আওয়াজ শোনা গেল। চারপাশে কম্পন শুরু হয়ে গেল। সেই কণ্ঠ এবার তীব্রভাবে ভেসে আসলো, এবার আরো ভয়ঙ্কর হয়ে। কণ্ঠটা গা শিউরে দিল। আরিফ ও নীলা অস্থির হয়ে পড়ল। তারা জানতো এরা যদি কোথাও পালাতে না পারে তাহলে তারা হয়তো কখনোই বেঁচে আর ফিরবে না। তখনই তারা দেখল কটেজের অন্ধকার কোণ থেকে একটা বিশাল ছায়া উঠে এসে কটেজের দরজার সামনে দাঁড়ালো। ছায়াটা কোনো মানুষের, ঠিক পরিষ্কার দেখা যাচ্ছিল না, তবে তার মাকড়সার মতো বিশাল হাত এবং লম্বা সাদা দাঁত ছিল। মেহেদি আতঙ্কিত হয়ে বলল, এটা কোনো মতো কিছু। চল চল, সবাই পালাই, প্রাণ থাকতে আর এখানে নয়। পিছনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে কাঁপতে থাকা সায়ন চিৎকার করে বলল, আমরা মরতে যাচ্ছি, আমরা মরতে যাচ্ছি। তাদের চারপাশে একটা কঠিন নিস্তব্ধ পরিবেশ তৈরি হলো। বনের আওয়াজ এখন পুরোপুরি থেমে গেছে। প্রাকৃতিক সৌন্দর্যটা যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। চারজনের হৃৎপিণ্ড দ্রুত গতিতে ধুকপুক 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 করতে লাগলো। এবার তারা পালানোর রাস্তা খুঁজতে লাগলো। আরিফ দ্রুত কটেজের পেছনের সরু পথের দিকে এগিয়ে গেল। এটাই একমাত্র সুযোগ, তোরা পালা, এই পেছনের রাস্তা দিয়েই পালাতে হবে আমাদের। আরিফের এই সিদ্ধান্তে সায়ন, নীলা ও মেহেদি দৌড়তে শুরু করলো। ছোট্ট সরু পথ, ঝোপঝাড় আর কাঁটা, সবকিছু যেন তাদের থামানোর চেষ্টা করছে। কিন্তু তারা যতই সামনের দিকে কোনো চেষ্টা করছে, এই কাঁটা ঝোপ তাদের যেন হাতে পায়ে জড়িয়ে যাচ্ছে। কোনো এক অদৃশ্য শক্তি যেন তাদের টেনে রাখার চেষ্টা করছে পেছন থেকে। তাদের বেরোতে দিতে চাইছে না জঙ্গল থেকে। তারা দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে, কিন্তু আবার সেই কণ্ঠ শোনা গেল। এবার আরো বেশি আতঙ্কের সঞ্চার হলো সবার মনে। এই এমন কি শব্দ যেটা তারা শুনতে পাচ্ছে, কিন্তু অনেক চেষ্টা করেও তাকে চোখে দেখা যাচ্ছে না?
সে কণ্ঠ বলে উঠল, তোমরা পারবে না, এখান থেকে আর পালাতে পারবে না। তোমাদের আমি অনেকবার বলেছিলাম পালিয়ে যাও, পালিয়ে যাও, কিন্তু তোমরা আমার কথা শুনলে না। এই জঙ্গলের মধ্যে চলে এলে তোমাদের আর কিচ্ছু করার নেই। আমি আর তোমাদের পালাতে দিতে পারি না, তোমরা আর পালাতে পারবে না। তাদের পা যেন আর চলছে না, শরীরে অসহ্য শীতলতা, মনে আতঙ্ক। মনে হচ্ছিল তারা যেন এক অন্ধকার পৃথিবীতে পড়ে গিয়েছে। হঠাৎ সায়ন পিছন ঘুরে দেখে কটেজ থেকে এক বিশাল ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তারা একেবারে শেষ মুহূর্তে নদীর পাড়ে পৌঁছয়। আরিফের মুখে অন্ধকার ঘনীভূত, শরীরে ঘাম ঝরছে, তবু শেষ শক্তি দিয়ে সে নদী পার হয়ে যায়। সায়ন, মেহেদি ও নীলাও একে একে নদী পার হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু হঠাৎই ছোট্ট নদীর শান্ত জলধারা ক্ষিপ্র হয়ে যায়। নীলা ব্যালেন্স রাখতে না পেরে ভেসে যায় নদীর জলধারার সাথে। সায়ন ও মেহেদি নদীর প্রচন্ড কারেন্টের বিপরীতে গিয়ে নীলার কাছে পৌঁছতেই পারছিল না। সৌভাগ্যবশত নীলা জলে ভাসমান একটা কাঠের গুঁড়ি কোনোভাবে আঁকড়ে ধরে ভাসার চেষ্টা করছিল। আরিফ নদীর পার বরাবর ছুটতে লাগলো। নীলার মোটামুটি কাছে গিয়ে পৌঁছে আরিফ বুদ্ধি করে নিজের কোমরের চওড়া বেল্টটা তুলে ছুঁড়ে মারল ওই কাঠের গুঁড়ির দিকে। আর আশ্চর্যজনকভাবে বেল্টের বাকলটা আটকেও গেল গুঁড়ি থেকে বেরিয়ে আসা একটা শিকড়ে। আস্তে আস্তে সে গুঁড়িটাকে টানতে লাগলো ডাগার দিকে। নীলা প্রায় অবচেতন, কিন্তু তাও শক্তভাবে আঁকড়ে ধরে রেখেছিল গুঁড়িটাকে। আরিফ ধীরে ধীরে নীলাকে পাড়ে তোলে, কিন্তু নীলা তখন সেন্সলেস হয়ে যায়। ইতিমধ্যে মেহেদি ও সায়ন নদী পার করে ডাঙায় চলে আসে। আরিফ নীলাকে জল থেকে তুলে আর এক মুহূর্ত দেরি না করে হার্ট পাম্প করার চেষ্টা করলো এবং সিপিআর দেওয়া আরম্ভ করলো, যাতে কোনোভাবে তার প্রাণটা বাঁচানো যায়। প্রায় 15 মিনিটের চেষ্টার পর নীলার মুখ থেকে জল বেরিয়ে আসে এবং নীলা হড়বড়িয়ে উঠে বসে। নীলা ইতস্তত হয়ে এবারে বলতে থাকে, সেই আওয়াজটা কোথায়? হ্যাঁ, সে কি এখনো আমাদের পিছু নিচ্ছে? আমরা কি এখনো বেঁচে আছি, নাকি আমরা 4 জনই মারা গেছি? আরিফ অবস্থার বেগতিক দেখে নীলার গালে সজোরে একটা চড় মারল। ধীরে ধীরে সে হুঁশ পেতে থাকলো এবং বর্তমান কঠিন পরিস্থিতি বুঝতে পারল। 4 বন্ধু এখন এক জায়গায় দাঁড়িয়ে আছে। নদীর ওপারে 4 জনে একসাথে দেখতে পেল একটা নিকষ ঘন কালো অন্ধকার। সে যেন ভুবনব্যাপী বিস্তৃত। ধীরে ধীরে পুনরায় জঙ্গলের গহীনে চলে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে জঙ্গলের অন্ধকারের সাথে। শেষ 5 মিনিট তাদের জীবনের শেষ 5 মিনিটে পরিণত হয়েছিল। এখন যেন চারিদিকে সমস্ত কিছুই আগের মতো স্বাভাবিক এবং সচ্ছল। ছোট নদী, যেটা এতক্ষণ ধরে খরস্রোতা, তীব্র হচ্ছিল, ধীরে ধীরে নিজের শান্ত রূপ ফিরে এলো। নিস্তব্ধতা কাটিয়ে পাখির কলকাকলি সমগ্র পরিবেশটাকে আলোড়িত করছে। মৃদুবন্ধ বাতাস পুনরায় বইতে শুরু করলো। গাছের পাতার আওয়াজ, একটা ডালের সঙ্গে অপর ডালের ঘষা লাগার শব্দ, নদীর জলের কুলকুল বয়ে যাবার আওয়াজ, এই যেন এক স্নিগ্ধ পরিবেশ। মনে হচ্ছে কিছুই যেন হয়নি তাদের সাথে। তারা কিছুটা চমকিত হলো, কিন্তু আরিফ ব্যাপারটা বুঝতে পেরে সবাইকে বোঝালো, তোরা যা দেখছিস সবই মায়া, সবই ছলনা। না, আর এই পথে নয়। তোরা সব চলে আয় আমার সাথে। আমি নদী পার হওয়ার সময়
কোনোরকমভাবে এক ঝলক আমাদের গাড়িটাকে দেখতে পেয়েছিলাম। আমার আন্দাজ আমরা গাড়ি থেকে বড়জোর 1 কিলোমিটার দূরে রয়েছি। আর আমি এটাও বুঝতে পেরেছি কোন দিক থেকে গেলে আমরা খুঁজে পাবো আমাদের বেরোবার রাস্তা। 4 জনে উঠে দাঁড়ালো, সকলে একটা করে লাঠির টুকরো নিল এবং সামনের জঙ্গল পরিষ্কার করতে করতে এগিয়ে চলল যেখানে গাড়িটা খারাপ হয়ে পড়েছিল। কিছু দূর যাওয়ার পরে নীলাও বুকে খুব সাহস পেল এবং আনন্দে উচ্ছ্বাসে চেঁচিয়ে বলল, আমি এই জায়গাটা বুঝতে পেরেছি। এই এই শোন না, তোরা সব চলে আয় আমার সাথে। নীলা হঠাৎ দৌড়াতে শুরু করলো। বাকি 3 জন অবাক হয়ে তাকিয়ে রইল এবং তারাও ধীরে ধীরে নীলার পিছু নিল। কিছু দূর যাওয়ার পর নীলা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল এবং কি যেন একটা খুঁজতে থাকলো। আরিফ কাছে গিয়ে বলল, নীলা, তুই কি করছিস? কি খুঁজছিস তুই? আরে তোদের মনে নেই, গাড়ি থেকে নামবার পর দমকা হাওয়ায় আমার ওড়নাটা কাটা চোখের মধ্যে আটকে গেছিল। আমি ওটা ছাড়ানোর জন্য কত চেষ্টা করলাম, কিন্তু পারলাম কই। ওই ওড়নাটা ছিঁড়ে গিয়ে ওখানেই আটকে রইল। ওড়নার টুকরোটা আমি আশা করছি এই রকম একটা জায়গায় পাওয়া যাবে, আর ওটা পেয়ে গেলেই গাড়িটাকেও খুঁজে পেয়ে যাব আমরা। মেহেদি উল্লাসে আনন্দে চেঁচিয়ে উঠে বলল, হুররে হুররে, ওই দেখ আমাদের গাড়ি দেখা যাচ্ছে। চল চল তাড়াতাড়ি চল। অবশেষে 4 বন্ধু গাড়ির কাছে এলো এবং একবার চাবি ঘোরানোর সাথে সাথেই গাড়িটা স্টার্ট নিয়ে নিল। প্রত্যেকেই পরস্পরের মুখের দিকে তাকিয়ে নিজেদের প্রশ্নের উত্তর পেয়ে গেল এবং গাড়ি চলতে লাগলো শহরের দিকে। কিন্তু তাদের পেছনে যে জিনিসটা ছিল তা ছিল এক অমীমাংসিত অন্ধকার, যেটা তাদের চলার পথে ধীরে ধীরে নিঃশব্দে হারিয়ে যায়। তাদের সামনে তখন মুক্তির আলো, যদিও তারা জানতো এ ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের জীবনের এক বিভীষিকাময় অধ্যায় হয়ে থেকে যাবে। আপনারা এতক্ষণ শুনছিলেন একটি হরর সাসপেন্স, বনের গহীনে এক বিভীষিকাময় অভিজ্ঞতা। আর আমাদের চ্যানেলের নাম মিসিং মেমোরিজ। গল্প পাঠে আমি অরুন্ধতী চৌধুরী, বিভিন্ন চরিত্রে অরূপ দাস, গল্পের স্রষ্টা সন্দীপ মজুমদার, এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড স্কোর শুভ্রজিৎ পাত্র, গল্পের কভার এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইনিংয়ে সুরজিৎ সাঁতরা, সমগ্র উপস্থাপনায় মিসিং মেমোরিজ। আপনিও যদি আপনার কোনো গল্প কিংবা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে গল্পের ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে লিখে পাঠান। আপনার পাঠানো গল্প যদি আমাদের টিমের ভালো লেগে থাকে, তাহলে আমরা সেই গল্পটি আমাদের চ্যানেলের মাধ্যমে উপস্থাপনা করব এবং অবশ্যই আপনার নাম এবং ডিটেলস আমরা পড়ে শোনাবো শাউট আউটের মাধ্যমে। আজকের গল্পটা ভালো লাগলে অনেক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে চাপ দিন যাতে আমাদের প্রতিটি উপস্থাপনা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাজে অনেকটা উৎসাহ দেয় আরও ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।